তৃণমূল ও বিজেপি উভয় দলের নেতৃত্বের একাংশের তরফে মাঝে মধ্যে দাবি করা হয় প্রতিপক্ষের নেতা মন্ত্রীদের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ কেউ তো আবার সংখ্যাটা বলেও দেন, আর সেই সমস্ত বক্তব্যকে ঘিরে শুরু হয় বিভিন্ন জল্পনাও। তবে এবার বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী যা বললেন তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে চিরঞ্জিত বলেন, শুভেন্দু কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমায় বলেছে। আসুন শোনাই আপনাদের কি বলেছেন চিরঞ্জিত চক্রবর্তী বিধায়ক, শুনুন। শুভেন্দু অধিকারী বলে গেছেন বারাসাতে উনি দাঁড়াবেন না, উনি দাঁড়াবেন। শুভেন্দু কিন্তু আমায় খুব ভালোবাসে, আমায় বলেছে, কিন্তু আই এম এ ক্লিন পার্সন, এটা বলেছে। এটা তোমরা জানো না বোধ হয়, বলেছে, আমাকে বলেছে অবশ্য, মানে ওর লোকেদের সঙ্গে বলেছে। তো আমাদের নিজেদের মধ্যে ভালোই, জানি না ও কাকে একটা উনালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে, ওনাকে মানুষ হিসেবে খুব ভালো এটা বলেছিল, সেরকম একটা কিছু আমাকেও বলেছে। তো সেটা কথা নয়, কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো, সবার সঙ্গে আমি কথা বলি, হাসি, যেটা দেবও করে, একটা ভালো রিলেশন রাখি আমরা সবার সঙ্গে। থ্যাংক ইউ। শুনলেন তো বিরোধী দলনেতার সম্পর্কে কি বললেন চিরঞ্জিত। উল্লেখ্য, একই সঙ্গে নিজের জনপ্রিয়তা কমেছে বলে এদিন মন্তব্য করতে শোনা যায় চিরঞ্জিতকে। তিনি আর নির্বাচনে লড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরে চিরঞ্জিত বলেন, আমি জানি না এবার আমি জিতবো কিনা। একটা লোকের তো পপুলারিটি কমে, জায়গা কমে, কোনো শিল্পীর তো আরও কমে, আমারও কমেছে, আমি বুঝতে পারি। শুনুন কি বললেন চিরঞ্জিত চক্রবর্তী, শোনাই। আপনি এবারে আর দাঁড়াচ্ছেন না, আপনি নাকি রাজনৈতিক অবসর নিচ্ছেন। আমি বলি তো সেটা এমনিও বলে থাকি আমি, কিন্তু এটার সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী, আমি যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বলবেন তখনই ঠিক হবে, আমি থাকছি না থাকছি না। আমি জানি না এবার আমি জিতবো কি না। একটা লোকের তো পপুলারিটি কমে, জায়গা কমে, যে কোনো একজন শিল্পীর তো আরও কমে, ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে, আমি বুঝতে পারি। সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে। তো তাতে আমি জিতবো কি না, জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না। আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না। তিনি এত কাজ করেন এখানে, তাও কেন ভোট পান না। কিন্তু মমতা ব্যানার্জি যদি আপনাকে দাঁড়াতে বলেন এবারে, দেখো, ওকে ডিনাই করা, ডিফাই করার তো ক্ষমতা আমার নেই। আপনি আবার আসছেন? হ্যাঁ, না, যদি তা হয়, এখন আমি তো শেষ পর্যন্ত বলবো যে ছেড়ে দিন, অনেক বয়স হয়ে গেছে, এবার ছেড়ে দিন। এই তৃণমূলের ভিতরে যেটা রয়েছে, সাংসদের ছেলে ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তিনি প্রার্থী হতে পারেন। সে তো 35 জন হতে পারে, ও কেন? 35 জন আছে, যদি আমি না দাঁড়াই হয়তো 40 জন আছে যারা দাঁড়াবে। কে দাঁড়াবে দেখা যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামীরও নাম উঠে আসে। হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি চাইলে আপনি দাঁড়াবেন। যে উনি তো ডিসাইডিং ফ্যাক্টর, কাজে উনি ঠিক করবেন। কি শুনলেন তো, নিজের জয় নিয়ে কেমন নিজেই সন্দেহ প্রকাশ করেছেন চিরঞ্জিত। আবার অন্য কেউ টিকিট পেতে পারে এমনটাও জল্পনা উঠে আসছে। আর এখান থেকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মনে প্রশ্ন উঠছে, তবে কি এই পরিস্থিতিতে শুভেন্দুর সঙ্গে তার সম্পর্ক ভালো বলে বিশেষ কোনো ইঙ্গিত দিলেন চিরঞ্জিত? ভোটের আগে কি তিনি কোনো রকম দলবদলের পরিকল্পনা করছেন? সেই উত্তর অবশ্য দেবে সময়। কি বললেন চিরঞ্জিত, আসুন শোনাই। শুভেন্দু অধিকারী বলে গেছেন বারাসাতে উনি দাঁড়াবেন না, উনি দাঁড়াবেন। শুভেন্দু কিন্তু আমায় খুব ভালোবাসে, আমায় বলেছে, কিন্তু আই এম এ ক্লিন পার্সন, এটা বলেছে। এটা তোমরা জানো না বোধ হয়, বলেছে, আমাকে বলেছে অবশ্য, মানে ওর লোকেদের সঙ্গে বলেছে। তো আমাদের নিজেদের মধ্যে ভালোই, জানি না ও কাকে একটা উনালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে, ওনাকে মানুষ হিসেবে খুব ভালো এটা বলেছিল, সেরকম একটা কিছু আমাকেও বলেছে। তো সেটা কথা নয়, কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো, সবার সঙ্গে আমি কথা বলি, হাসি, যেটা দেবও করে, একটা ভালো রিলেশন রাখি আমরা সবার সঙ্গে। থ্যাংক ইউ। আপনি এবারে আর দাঁড়াচ্ছেন না, আপনি নাকি রাজনৈতিক অবসর নিচ্ছেন। আমি বলি তো সেটা এমনিও বলে থাকি আমি, কিন্তু এটার সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী, আমি যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বলবেন তখনই ঠিক হবে, আমি থাকছি না থাকছি না। আমি জানি না এবার আমি জিতবো কি না। একটা লোকের তো পপুলারিটি কমে, জায়গা কমে, যে কোনো একজন শিল্পীর তো আরও কমে, ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে, আমি বুঝতে পারি। সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে। তো তাতে আমি জিতবো কি না, জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না। আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না। তিনি এত কাজ করেন এখানে, তাও কেন ভোট পান না। কিন্তু মমতা ব্যানার্জি যদি আপনাকে দাঁড়াতে বলেন এবারে, দেখো, ওকে ডিনাই করা, ডিফাই করার তো ক্ষমতা আমার নেই। আপনি আবার আসছেন? হ্যাঁ, না, যদি তা হয়,
এখন আমি তো শেষ পর্যন্ত বলবো যে ছেড়ে দিন, অনেক বয়স হয়ে গেছে, এবার ছেড়ে দিন, এই আর। তৃণমূলের ভিতরে যেটা রয়েছে, সাংসদের ছেলে ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি প্রার্থী হতে পারেন। এ তো 35 জন হতে পারে, ও কেন 35 জন আছে, যদি আমি না দাঁড়াই হয়তো 40 জন আছে যারা দাঁড়াবে, কে দাঁড়াবে দেখা যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামীরও নাম উঠে আসে। হতে পারে। এবং ইতিমধ্যেই চিরঞ্জিত চক্রবর্তীর আরও যেটা বক্তব্য, যে তার নাকি জনপ্রিয়তা কমেছে। তৃণমূল ও বিজেপি উভয় দলের নেতৃত্বের একাংশের তরফে মাঝে মধ্যে দাবি করা হয় যে প্রতিপক্ষের অনেক নেতা নেত্রীদের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, কেউ কেউ তো আবার সংখ্যাও বলে দেন, আর সেই সমস্ত বক্তব্যকে ঘিরে শুরু হয় জল্পনা। কিন্তু বারাসাতে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী যেটা বলেছেন তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি বলছেন তার জনপ্রিয়তা কমেছে এবং তিনি একই সঙ্গে বলছেন যে তিনি এবার বারাসাতে নাও দাঁড়াতে পারেন, কিন্তু আবার তিনি এটাও বলছেন যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা বলছেন যে তাকে নাকি খুব ভালোবাসেন বিরোধী দলনেতা, এই কথা নাকি বলেছেন। তবে সত্যিই কি চিরঞ্জিত এবার বারাসাত থেকে লড়বেন? যদিও সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, আমি জানি না, লোকের তো পপুলারিটি কমে, আমারও কমেছে, তবে সবটাই ঠিক করে দেবেন বা শেষ কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন চিরঞ্জিত সেটাও শোনাবো। জাতীয় সড়ক অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই, জাতীয় সড়ক জাতীয় তারা দেখবে, সেন্ট্রাল দেখবে, ওটা আমাদের কিছু করার নেই। আমাদের সড়কগুলোতে আপনার মানুষগুলোই তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে, তো আপনি আমার কি কি করার চিঠি করেছেন? দেবে তো ওরা। হ্যাঁ আপনি কি ডেফিনেটলি রেগুলার লেখা হয়, জাতীয় সড়ক নিয়ে সবসময় লেখা হচ্ছে, সবসময় তাদের বলা হচ্ছে। ভেঙেও তো গেছে বহু জায়গা, অনেকটাই ভেঙে গেছে। আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না। আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে এরকম অবস্থা। তো সেখানে সেটা করতে গেলে হয়তো 500 কোটি টাকা লাগবে, সেরকম টাকা আমাদের হাতে নেই, যার জন্য আমি পারছি না করতে, কিন্তু কষ্ট পেতে পারি, খারাপ লাগতে পারে। যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষকে যেতে হ্যাঁ হচ্ছে। জানি, সেটা আবার সারা ভারতবর্ষেই। একটা হরপা বাঁধ যেরকম নামলো দেখলাম, টাউন উড়িয়ে বেরিয়ে চলে গেল। এবার জানি না কি হয়েছে। এবার আপনি কি নিজে গেছেন কখনো যশোর রোডের ওপর দিয়ে? হ্যাঁ গেছি, মানে এখন মানে রিসেন্ট কি অবস্থা? খুবই খারাপ, খুবই খারাপ। আপনি কি আমি বলছি বিদেশে গিয়ে যেটা হয়, আমার যেটা মনে হচ্ছে এটা সবটাই কিন্তু মানিটারি প্রসেস। মানিটারি প্রসেসে যেটা হয়, যে টাকাটা ওরা পায়, ওরা যেভাবে পায়, সেটা ভাবতেও পারবো না যে একটা মিউনিসিপ্যালিটি কত টাকা নেয় ওদের ওখানে, কত টাকা তাদের ফিস, সেটা আমাদের এখানে সঙ্গে কম্প্যারিজনই করা যাবে না। এবং তার ফলে যেটা আমি ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে দেখছি, মেনলি আমেরিকায় যাই আমি, তো সেখানে যে গিয়ে দেখছি যে অনেক বেশি ভালো মেনটেন্যান্স। আর এটা সেকেন্ডলি হচ্ছে এখানে কড়াইয়ের মতো একটা জায়গা, সেখানে গিয়ে মানুষ বাড়ি করতে আরম্ভ করলো, এটা এখন হয় না। বিদেশে যেটা হয় সেটা হচ্ছে আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ওরা, যে এইখানটার জমিটা ঠিক আছে, এইখানে বাড়ি হতে পারে, টাউনশিপ হতে পারে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।